আসসালামু আলাইকুম। আমি মেজর ডাক্তার নেয়ামতুল আহমদ, প্রিভেন্টিভ ও ফ্যামিলি মেডিসিন কনসালটেন্ট। আজ আমি আপনাদেরকে টেক্সট বইগুলোতে সবচেয়ে কম আলোচিত রেস্টলেস লেগ সিনড্রোম রোগ, যার প্রাদুর্ভাব আবার সমাজে বেশি, সেই বিষয়ে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। এই রোগটার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় অনেক আগে ১৬৮৫ সালে প্রথম এই রোগটা সম্পর্কে বলেছেন থমাস উইলিস। একবম ১৯৪৫ সালে অনেক রোগীর উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই রোগটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন এবং এটার নাম দিয়েছেন রেস্টলেস লেগস, যার জন্য এই রোগটা, এটার আরেকটা নাম উইলিস একবম ডিজিজ হিসেবেও পরিচিত। এই রোগটাকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে এটা বলা যায় যে এটা একটা সিনড্রোম, যেখানে পায়ের টনটনানি অথবা টান দেয়ার অস্বস্তিকর অনুভূতির কারণে বিশ্রামে থাকার সময় অথবা বসে বা শুয়ে থাকার সময়ে পায়ের অনবরত নড়াচড়া করার ঘটনাকে বোঝায়। আমরা যদি এই রোগের প্রাদুর্ভাবগুলি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে পারিবারিকভাবে এই রোগগুলি ফার্স্ট জেনারেশন আত্মীয়, যেমন বাবা থেকে ছেলের মধ্যে এটা আসার প্রবণতা দেখা যায়। 10% প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে এটা দেখা যায়। মহিলা এবং পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে এর হার দ্বিগুণ। বাচ্চাদের মধ্যে এই রোগটার প্রাদুর্ভাব দেখা যায়। এই রোগটা বয়স হলে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে, প্রবণতা বাড়ে, সেজন্য বয়স্ক লোকদের মধ্যে এটা সংখ্যা অনেক বেশি। এই রোগ সাধারণত সন্ধ্যাকালে অথবা রাত্রে মানুষকে আক্রান্ত করে বা মানুষ এই রোগে ভোগে রাতে। এই রোগের জেনেটিক ফ্যাক্টরগুলি গবেষণা করে দেখা গেছে যে 40 থেকে 50% ক্ষেত্রে এটা পরিবারের ফার্স্ট জেনারেশন রিলেটিভ আত্মীয়রা আক্রান্ত হয় এবং অটোজোমাল ডমিনেন্ট মোড এখানে কাজ করে, যেখানে ক্রোমোজোমের 6টা জায়গায় এটা লিঙ্কেজ পাওয়া গিয়েছে। এটা দুই ধরনের, মূলত আর্লি অনসেট এবং লেট অনসেট। আর্লি অনসেটটা হলো ৪৫ বছর বয়সের আগে যারা এই রোগে আক্রান্ত হয় তাদেরকে আর্লি অনসেট বলা যায়। তাদের মধ্যে সাধারণত মহিলারা দ্বিগুণভাবে আক্রান্ত হন এবং এটার প্রোগ্রেশন, মানে এটা খারাপ দিকে তেমন এটা যায় না, এটা হালকাভাবে মানুষ আক্রান্ত হয়। আর যারা লেট অনসেটে হয় তাদের সাধারণত ৪৫-এর পরে আক্রান্ত হন এবং এখানে পুরুষ এবং মহিলাদের আক্রান্ত হওয়ার প্রবণতা সমান সমান, এবং এটা খুব তীব্রতর রোগ আক্রান্তের দিকে মানুষ ধাবিত হন এবং মানুষ সাধারণত রেডিকুলোপ্যাথি, নিউরোপ্যাথি এবং মায়োলোপ্যাথি রোগে আক্রান্ত হন। কারণ খুঁজলে এই রোগের সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি ইডিওপ্যাথিক অথবা যার কোনো কারণ জানা যায় না, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো কিছু রোগের ফলশ্রুতিতে মানুষের মধ্যে এই রেস্টলেস লেগ সিনড্রোমের প্রাদুর্ভাব ঘটে, অথবা কিছু ওষুধপত্র খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এটা হতে পারে। যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া জন্য এটা হতে পারে পলিনিউরোপ্যাথি, পার্কিনসন্স ডিজিজ, প্রেগনেন্সি, ইউরেমিয়া, ডায়াবেটিস, পারসিস্টেন্ট জেনিটাল অ্যারাউজাল ডিসঅর্ডার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যামাইলোইডোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ক্যান্সার, এবং কিছু ওষুধ যেমন ক্যাফিন, নার্কোটিক্স, নিউরোলেপটিক্স, লিথিয়াম, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন ট্রিপটিন, অথবা কিছু অ্যান্টিসাইকোটিক খাওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে এই রোগটা হতে দেখা গেছে। কারো কারো ক্ষেত্রে কোনো কোনো সিডেটিভ অথবা নার্কোটিক্স উইথড্র করার পরে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই রোগের উপরে বিস্তর গবেষণা করে রোগটির 3টি এসেনশিয়াল ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে। যেমন যাদের নাকি
অস্বস্তিকর অনুভূতি হবে বসে থাকলে অথবা শুয়ে থাকলে পা নাড়াচাড়া করার। তাদের আবার এই অস্বস্তিকর অনুভূতিটা আংশিকভাবে অথবা পূর্ণভাবে রিলিভ হবে হাঁটা চলার মাধ্যমে অথবা স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে। এবং তাদের এই অস্বস্তিকর অনুভূতিটা সাধারণত ঘটে অথবা বাড়ে সান্ধ্যকালীন সময় অথবা রাত্রি সময়। এই তিনটা জিনিস যদি একটা মানুষের ভিতরে, একটা রোগীর ভিতরে দেখা যায়, তাহলে তাকে নির্দ্বিধায় রেস্টলেস লেগ সিনড্রোমের রোগী বলা যাবে। এই রোগী ডায়াগনোসিস করার পর কিছু ইনভেস্টিগেশন করতে হয় এর কারণ জানার জন্য, অথবা কি কারণে, কোনো ওষুধের কারণে হলো কিনা, কোনো অসুখের কারণে হলো কিনা এটা জানার জন্য। যেমন ইউরিনের স্বাভাবিক সাধারণ একটা রুটিন টেস্ট করা হয়, সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি করা হয়, ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন A1C, ডায়াবেটিস আছে কিনা জানার জন্য করা হয়, এন্টিসিসিবি অ্যান্টিবডি, রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে কিনা জানার জন্য করা হয়, ব্লাড ইউরিয়া, ইউরেমিয়া অথবা গেটেবাত আছে কিনা জানার জন্য করা হয়, সেরাম ক্রিয়েটিনিন, এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে কিনা জানার জন্য করা হয়, সেরাম ফেরিটিন লেভেলটা দেখা হয়, স্টুলের একটা রুটিন এক্সামিনেশন করা হয় যে কৃমি আছে কিনা পেটে। কৃমি থাকলে কৃমির জন্য মানুষের রক্তশূন্যতা হয় এবং সেজন্য এই রোগ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করা হয়, যেহেতু প্রেগনেন্সিতে এই রোগটা স্বাভাবিকভাবেই অনেকের ক্ষেত্রে দেখা দেয়। এখন আসি চিকিৎসার ব্যাপারে। কিছু কিছু বস্তু, কিছু কিছু খাদ্যদ্রব্য খাওয়ার কারণে মানুষের দেখা গেছে যে এই রোগটা হতে পারে। সেই জিনিসগুলি, দ্রব্যগুলি অ্যাভয়েড করতে হবে। কি সেগুলি? যেমন চা, কফি, সিগারেট এবং অ্যালকোহল, এগুলি বাদ দিতে হবে। কিছু কিছু রোগের কারণে এই রোগের প্রাদুর্ভাব হয় অথবা রোগের তীব্রতা বাড়ে, যেমন অ্যানিমিয়া, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অথবা পুষ্টির ঘাটতি, ভেরিকোজ ভেইন, এগুলি যদি থাকে এগুলির চিকিৎসা করতে হবে। আর মূল চিকিৎসায় আসি, সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সি অথবা রক্তশূন্যতা রোগে সিম্পল বেনজোডায়াজিপাইনস, যেমন ট্যাবলেট ক্লোনাজিপাম 0.5 মিলিগ্রাম রাতে ঘুমানোর আগে দিলেই এটা নিয়ন্ত্রণে চলে আসে। কারো কারো ক্ষেত্রে ডোজ বাড়ানো লাগতে পারে, ম্যাক্সিমাম 4টা ট্যাবলেট অথবা 2 মিলিগ্রাম পর্যন্ত খাওয়ানো যেতে পারে। যদি বেনজোডায়াজিপাইনসে কাজ না হয় সেক্ষেত্রে আমরা রপিনিরোল 0.25 মিলিগ্রাম শুরু করতে পারবো ওটার সাথে অ্যাডজুভেন্ট হিসেবে, এবং এটা রাতে ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে দিতে হবে। এটার বদলে রপিনিরোলের পরিবর্তে প্রামিপেক্সলও দেওয়া যেতে পারে 88 মাইক্রোগ্রাম। তবে প্রামিপেক্সল এবং রপিনিরোলের মধ্যে রপিনিরোলকে আমরা বেশি পছন্দ করি এই জন্য যে এটা 16টা ট্যাবলেট পর্যন্ত দেওয়া যায়, মানে 4 গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে, এবং এটা রোগী ভালো হওয়ার পরে যে কোনো সময় আমরা এটাকে ট্যাপারিং ছাড়াই বন্ধ করতে পারি এবং এটার সাইড ইফেক্ট সবচেয়ে কম। যদি উপরের ওষুধ, আগের ওষুধগুলিতে নির্মূল না হয় বা নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে ট্যাবলেট গাবাপেন্টিন, প্রিগাবালিন এগুলি ব্যবহার করা যেতে পারে, অথবা লেভোডোপা। কিন্তু লেভোডোপা ব্যবহার করলে পরে দেখা যায় কারো কারো ক্ষেত্রে রোগ লক্ষণগুলি তীব্রতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ওষুধে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে অপিওয়েডস যেমন মরফিন অথবা প্যাথিডিন ব্যবহার করা লাগতে পারে সিমটম রোগের চিকিৎসা করার জন্য। এই বই থেকে, হ্যান্ডবুক অফ ফ্যামিলি মেডিসিন এবং আর নটরঞ্জন থেকে এই রোগ সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা ডিটেল জানতে চাইলে এগুলি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।